মুগ ডাল 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর মুগ ডালটা কিন্তু সোনা মুগের হবে, ঠিক আছে? আর আলু ফুলকপির ডালনা হবে। ও মেজা, বলছি মুড়ি ঘন্ট হবে না? মুড়ি ঘন্ট তো বানির পছন্দের না। আচ্ছা আচ্ছা বাবা, মুড়ি ঘন্টও হবে। আর 2 রকমের মাছ হবে, কাতলা মাছের দই আর বানির প্রিয় হরগৌরীর কই, সাথে পায়েস আর মিষ্টি। এই আর কোনো টক হবে না গো? না মানে এই সময় তো মেয়েদের টক খেতে খুব ভালো লাগে। তুমি এক কাজ করতে পারো তো মেজদা, তুমি ওই আমসত্ত্ব, খেজুর, জলপাই দিয়ে যেটা টকটা বানাও না, চাটনিটা, ওইটা বানাতে পারো। আচ্ছা ঠিক আছে। খুব তো একেবারে পোয়াতি মানুষের মুখে স্বাদ জেনে বসে আছো। এত বছর হলো বিয়ে হয়ে গেল, সারা দুনিয়ার লোকের বাড়িতে স্বাদ খেয়ে খেয়ে বেড়াচ্ছে, আর নিজের স্বাদের বেলায় তখন লবরং। মা এটা আপনি তুমি একদম চুপ করে থাকো তো। আর কোনি, একটা কথা ভালো করে শুনে রাখ, নিজের ইচ্ছে বিয়ে করেছি সে ঠিক আছে, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে আমার নাতি চাই, এই আমি জানিয়ে দিলুম আজকে। মেয়েদের জন্ম তো শুধু মা হওয়ার জন্য নয় পিসিমা, মেয়েরা তো শুধু বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র নয়। আচ্ছা, একটা মেয়ে যদি মা হতে না পারে, যদি বংশ রক্ষা করতে না পারে, তাহলে তো তার জন্মটাই বৃথা। কেন জন্ম বৃথা হতে যাবে কেন? আজকের দিনে মেয়েরা সায়েন্টিস্ট হচ্ছে, মহাকাশে যাচ্ছে, কত যুদ্ধ করতে যাচ্ছে, আরো কত বড় বড় কাজ করছে, আর সেখানে একজন মেয়ের পরিচয় তো শুধুমাত্র তার মাতৃত্ব দিয়ে হতে পারে না। তাছাড়া একজন মেয়ে সন্তানের জন্ম দেবে না দেবে সেটা সম্পূর্ণ তার ইচ্ছের উপরে নির্ভর করে, সেটা সেই মেয়েটির নিজস্ব সিদ্ধান্ত। দেখেছিস মহেশ্বরী, দেখেছিস তোর এই মেজ বৌমার কথা শুনে কেন আমার আক্কেল গুরুম হয়ে যায়, কেন আমার মাথাটা গরম হয়ে যায়, দেখেছিস? আচ্ছা তুই বল, আমি তো আমার বৌমাদের বলছি, হ্যাঁ, তা ওরা তো গায়ে ফসকা পড়ছে কেন বল দেখি? এই তুমি একটু চুপ কর তো বাপু। কথা তো আপনি শুরু করলেন পিসিমা, এখন তো আমাকে চুপ করানো যাবে না। হ্যাঁ মানছি, কথাগুলো আপনি নিজের বৌমাদের বলছিলেন, কিন্তু ওরা তো মেয়ে, আপনি তো অন্যায় কথা বলছেন, আর একজন মেয়ে হয়ে আমি ওদের হয়ে প্রতিবাদ করবো না সেটা তো হতে পারে না। তাছাড়া আমি তো ভুল কোনো কথা বলিনি। আরে বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না যে ঠিক ভুলের বিচার করবার ভার তোমাকে দিয়েছে কাকে, হ্যাঁ? কেন তুমি এমন করে গলাবাজি করছো, এইবার আমি এতক্ষণে বুঝেছি। তোমারও তো এই বিয়ের বছর ঘুরতে হলো, ছেলে পুলে তো এখনো কিছু হলো না, কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই নিজের দোষ ঢাকবার জন্যে তুমি এই গলাবাজিটা করছো, তাই তো? হ্যাঁ, কবে যে এই বাড়িতে, এই সংসারে বংশবৃদ্ধি হবে সে ভগবানই শুধু জানে। ভাগ্যিস তবু প্রভাকর আর ওই বড় বৌমার একটা রাত ছিল, বংশে বাতি দেবার তবু একজন কেউ আছে। আমার ভাই বউ কবে যে তার মেজো ছেলের ঘরে নাতির মুখ দেখবে ভগবানই জানে। বলে চিতে উঠবার পরে দেখবে। চুপ করো না মা, যা তা কথা বলছো। কালকে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান। বলি বোমার সলতেতে যে আগুন দিয়েছে তার ঘাড়েই তো বোমা ফাটবে বাবা। তো মনে হয় তোমার ওই বাচ্চা কাচ্চা হয় একটু সমস্যা, ওই আমার ঢ্যাঁড়স বৌমার মতো। সমস্যা শুধু মেয়েদের নয়, ছেলেদেরও থাকে। আপনার যদি শিউলিকে নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে আপনি দিবাকরকে নিয়েও ডাক্তারের কাছে যান। কি কি বলছো? তুমি আমার ছেলেদের দিকে আঙুল তুলছো, আমাদের ছেলেদের তুমি দোষ দিচ্ছ? হ্যাঁ, এতে দোষ দেওয়া দেবের কি আছে? শারীরিক সমস্যা চিকিৎসা করে যেটা ঠিক করে নেওয়া যেতে পারে। তাছাড়া বাচ্চা নেওয়া না নেওয়া সেটা সম্পূর্ণ স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। ওদেরকে ওদেরটা বুঝে নিতে দিন, আর আমাদেরটা আমরা বুঝে নেব। ঐশানীকে ভুল কিছু বলেনি পিসিমা। একজন মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসে সেই নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আগে তাকে সেই পরিবারের সাথে, সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে দাও, তারপর তো না হয় সে নতুন কাউকে আনার কথা ভাববে। আর সত্যি বলতে কি, আমি সত্যি খুব ভাগ্যবান যে ঐশানীর মতন একজন স্ত্রী পেয়েছি। যে 1 বছরের মধ্যেই আমার পরিবারের সবাইকে আপন করে নিয়েছে।
আমাদের পরিবারটাকে বুক দিয়ে আগলে রেখেছে। হ্যাঁ, ঐশানী হয়তো এখনো মা হতে পারেনি, কিন্তু আমাদের পরিবারের সবাইকে মায়ের মতন ভালোবাসে, মায়ের মতন রক্ষা করে। তার জন্য ঐশানীকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমাদের এই পরিবারকে রক্ষা করার জন্য ঐশানীকে যে কতটা আত্মত্যাগ করতে হয়েছে, যেভাবে নিজের স্বপ্নের বিসর্জন দিতে হয়েছে, সেটা আর কেউ জানুক না জানুক আমি খুব ভালো মতন জানি পিসিমা। তাই ঐশানীর কাছ থেকে এর থেকে বেশি কিছু চাওয়া অন্যায়। যা বুঝছি, এই বাড়িতে থাকতে গেলে একবারে মুখে কুলু পেটে থাকতে হবে। মহেশ্বরী, মেজ ছেলের ঘরে নাতির মুখ দেখা এ জন্মে বোধহয় আর তোর হলো না। তোর খেলা তুই এবার সামলা, দেখ কি করবি। স্মার্ট মেয়ে, শোনো। যাই আন্টি। বলো আন্টি। বলছি যে এখানে না একটু বাদাম আর কিশমিশ ভেজানো আছে, তুমি আর শঙ্কর এটা খেও। আর জলটা খুব উপকারী, ফেলে দেবে না কিন্তু, জলটাও খাবে, কেমন? আচ্ছা, কিন্তু হঠাৎ? আমি এতদিন তোমাকে আর শঙ্করকে কিছু বলিনি, কিন্তু আমাদেরও তো বয়স হচ্ছে, বলো কতদিনই বা আছি। এভাবে কেন বলছো আন্টি? আসলে কি জানো তো, পিকু দাদু ভাইয়ের পর আমার আবার স্বাদ হয়েছে যে তোমার কোল আলো করে তোমার আর শঙ্করের সন্তান আসবে। আমি তাকে পায়ে বসিয়ে তেল মাখাবো, এই উঠোনময় ওকে নিয়ে ঘুরবো আর ঘুম পাড়ানি গান শোনাবো, ওর জন্য কাঁথা সেলাই করব। আমার আরেক দাদু ভাইয়ের মুখ না দেখেই চলে যাব? আর এটা না, বলছি কবে আসবে আমাদের ভাইপো? ভাইপো, ভাইপো কালকের মিষ্টির কথাগুলো ভাব, ভাইপোর কথা পরে ভাববি। যা। আমায় কথা দাও স্মার্ট মেয়ে, তোমার কোল আলো করে তুমি আমার আরেক দাদু ভাই আনবে। আরে আসবে গো মামি, আসবে, নতুন বছরেই আসবে, তাই না মেজে বৌদি? শিউলি, শঙ্কর কি আন্টির কথাগুলো শুনেছে? শঙ্করও কি আন্টির মতো চায়? কি আমি তোমার কাছে মায়ের মতন দাবি করব না। আমি তোমাকে কোনোদিনও জোর করব না এসে। তুমি যেদিন প্রস্তুত হবে সেই দিন, তার আগে না। আর মায়ের কথা শুনে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এটা তোমার সিদ্ধান্ত। আর আমি সব সময় তোমার পাশে আছি। আমি জানি, তুমি সেটা মুখে না বললেও আমি জানি। আর এটা শুধু আমার, তোমার বা একা আমার না, আমাদের দুজনের সিদ্ধান্ত, আমাদের দুজনের ইচ্ছে। কালো বাসা